নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো খবরের জেরে অবশেষে পানীয় জল পাওয়া শুরু করলো মেটলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবাড়ি 19 নম্বর লাইন এলাকার মানুষেরা। এতে খুশি হলেও স্থায়ী ট্যাপ কলের মাধ্যমে জল প্রদানের আবেদন বাসিন্দাদের। জলপাইগুড়ি সদর ব্লকের ব্রহ্মতাল পাড়ার শহীদ জওয়ান যোগেন্দ্রনাথ রায়ের মেয়ের বিয়ের জন্য পরিবারের পাশে দাঁড়ালো সিআরপিএফ। সিআরপিএফ এর শিলিগুড়ি কেন্দ্রের তরফে 1.5 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো পরিবারের হাতে। প্রচণ্ড গরমে পানীয় জলের সমস্যা। খবরের জেরে পৌঁছলো পানীয় জলের গাড়ি। খবরের জের অবশেষে পানীয় জল পাওয়া শুরু করলো মালবাজার মহকুমার মেটলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবাড়ি 19 নম্বর লাইন এলাকার মানুষেরা। জল পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই এলাকার মানুষ। গরম পড়তেই এলাকার কুয়োর জল শুকিয়ে গিয়েছে। এলাকায় একটি টিউবওয়েল আছে, সেটিও খারাপ, যার ফলে এই গরমে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন এলাকার মানুষেরা। উল্লেখ্য, 19 নম্বর লাইন এলাকার বাসিন্দারা তৃণমূল না করায় তাদেরকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে গাড়িতে করে ট্যাঙ্ক নিয়ে গিয়ে জল দেওয়া হতো না বলে অভিযোগ করেছিলেন এলাকার বাসিন্দারা। সেই খবর প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বিভাগ। খবর প্রকাশের পর থেকেই ওই এলাকায় পানীয় জল সরবরাহের গাড়ি যাওয়া শুরু করে বলে বাসিন্দারা জানিয়েছেন। এলাকার বাসিন্দা অর্জুন ওরাও রীতা লোহার বলেন, গত 2 দিন থেকে এলাকায় জল সরবরাহের গাড়ি ঢুকছে। জনগণ ওই গাড়ি থেকেই পানীয় জল সংগ্রহ করছে। এতে আমরা খুশি। তবে এলাকায় যাতে স্থায়ীভাবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে ট্যাপ কলের মাধ্যমে জল প্রদান করা হয়, সেই দাবি জানান তারা। এই গ্রামের কিছু লোকজন যারা দাবি করেছিল নাকি তারা সিপিএম বা বিজেপি করে, যে কারণে নাকি তৃণমূলের তরফ থেকে এই গ্রামে জল দেওয়া হচ্ছিল না, ট্যাঙ্কি করে যে জলটা আসতো। এখন সেই গ্রামে জল দিচ্ছে, তো এখন কি বলবেন? হ্যাঁ, জল তো দিচ্ছে 2 দিন ধরে, কিন্তু পার্মানেন্ট তো দেওয়া হয়নি না। প্রত্যেকটা বাড়িতে নল আছে, কিন্তু জল দেওয়া হয়। এই ট্যাঙ্কি করে জল নিয়েই তো সমস্যাটা হয়েছিল, যে আপনারা নাকি এই গ্রামের লোকজন জল পাচ্ছিলেন না, তৃণমূল করে সেই গ্রামে জল যাচ্ছিল। তো এখন তো জল দিচ্ছে এই গ্রামে, কিন্তু এতে কতটা খুশি আপনারা? এখন তো ভালোই আছে, আমরা সবাই খুশি আছি যে 2 দিন ধরে জলটা দিচ্ছে। তো এমনি কি বলবেন? কি বলবো, পার্মানেন্টলি যদি দেওয়া হয় তাহলে ভালো হবে জলটা, কেন এখানে জলের অনেক অসুবিধা আছে। মানে যেই কলগুলো আছে সেই কলে যাতে জল আসে এই পার্মানেন্ট। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি। কত নম্বর লাইন এটা? 19 নম্বর। আপনার নাম? অনুজ খেড়িয়া। যে গত 2 দিন আগে একটা অভিযোগ এসেছিল আপনাদের এই গ্রাম থেকেই, যে আপনারা নাকি সিপিএম বা বিজেপি করে এই গ্রামের লোকেরা, সেই কারণে এখানে জল দিচ্ছিল না, কিন্তু এখন তো আবার জল আসছে, জল দিচ্ছে। তো কি বলবেন এখন? এখন কি বলবো, ধন্যবাদ বলবো, কালকে থেকে দেওয়া শুরু করলো। আচ্ছা, তো মানে এমনি কতটা খুশি আপনারা যে জল তো পাচ্ছেন? হ্যাঁ, খুশি আছি, খুব খুশি। এই গ্রামে কত বাড়ি আছে এখানে? এক গ্রামে 34টা বাড়ি। 34টা বাড়ি। এখন সব বাড়ি মোটামুটি জল পাচ্ছে? হ্যাঁ, সবাই তো কাজে যায়। আচ্ছা, এক বাড়ি থাকে, বাড়িতে থাকে, ওরা এমনি আপনারা খুশি এখন? হ্যাঁ। আপনার নাম? অর্জুন ওরাও। আপনার বাড়ি কোন জায়গায়? এই যে পাশে 19 নম্বর লাইনে? হ্যাঁ, 19 নম্বর। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা বান্টি এক্কা বলেন, বাসিন্দাদের অভিযোগ ভিত্তিহীন। এলাকার একটি নির্দিষ্ট স্থানেই নিয়মিত জলের গাড়ি আসত, ওখান থেকেই জনগণ জল সংগ্রহ করত। যাবতীয় সরকারি সুযোগ সুবিধা দলমত নির্বিশেষে এলাকার জনগণ পায়। বাসিন্দাদের দাবি অনুযায়ী 19 নম্বর লাইন এলাকায় গিয়েই জল দেওয়া শুরু হয়েছে। গত 2 দিন আগে একটা অভিযোগ এসেছিল এখানে, যে সিপিএম বা বিজেপি করার জন্য নাকি সেখানে জল দেওয়া হচ্ছিল না তৃণমূলের তরফে। তো সেই অভিযোগ কি বলবেন? আজ গতকাল থেকে তো জল দেওয়া হচ্ছে। হ্যাঁ, आगे तो जल देवा मैंने हिंदी से बोलेगा, पानी गाड़ी तो आता था और जहाँ जहाँ लोकेशन था वहाँ वहाँ पानी ढुकाता था, तो यहाँ से गाड़ी जाते थे। अच्छा। पर
वहाँ पर आदमी सब जमा होकर रहते थे, फिर भी वो लोग नहीं बोले कि यहाँ पर पानी नहीं ढुक रहा है, कि हमें यहाँ पर पानी नहीं मिल रहा है बोल के। हैं अच्छा। कुछ भी नहीं बोले। तो बाद में वो लोग क्या किया, मतलब बाद में क्या किया, वो लोग वीडियो बनाया, वीडियो बना के वायरल कर दिया। बोल रहा है कि यहाँ पर पानी नहीं ढुक रहा है, ऐसा कर रहा है, वैसा कर। हम लोग तो ऐसा नहीं सोचते हैं ना। हम लोग तो टीएमसी है, चाहे बीजेपी है, चाहे सीपीएम है, हम लोग तो सबको देखते हैं। तो वो लोग ऐसा हम लोग को नहीं सोचते हैं। ये लोग टीएमसी है बोल के, ये लोग टीएमसी को पानी देते हैं, ऐसे बोल के बोलते हैं वो लोग। तो अगले काल से तो पानी दे रहे हैं। हाँ, तो काल से तो पूरा पानी ढुक रहा है। आज भी ढुका, काल भी ढुका पूरा। मतलब हम लोग का गाँव तक नहीं पहुँचा, लेकिन यहाँ तक खत्म हो गया, यहीं पर खत्म हो गया पानी। ऐसा तो क्या बोलेंगे, ये गांव में ऐसा एलिगेशन आया, तो आप तो ये गांव का पंचायत है, क्या बोलेंगे तब? मैं क्या बोलूँगी, अभी पानी सब मिल रहा है तो ठीक है। हाँ। अच्छे है। अभी हम लोग का ऐसा करके वीडियो वायरल कर दिया वो लोग, ऐसा तो ठीक बात नहीं है ना। हाँ, तो अभी पानी सब मिल रहा है तो क्या उसमें क्या दिक्कत है, सब कुछ तो मिल रहा है। आपका नाम? अब मेरा नाम बंटी एक्का, आप पंचायत है? पंचायत है। हाँ। कितना नंबर पार्ट है ये? 62। পুরনো স্মৃতি রোমন্থনে নস্টালজিয়ায় ভাসলেন হাইকোর্টের বিচারপতি। পুরনো কলেজ, পুরনো স্মৃতি, পুরনো বন্ধুদের দেখে নস্টালজিয়ায় ভাসলেন বিচারপতি পার্থসারথী সেন। তিনি একসময় জলপাইগুড়ি আইন কলেজের ছাত্র ছিলেন, এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বর্তমানে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন তিনি। আইন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনের সময় বারবার পুরনো স্মৃতিকে রোমন্থন করেন তিনি। কলেজের প্রিন্সিপালকে অনুরোধ জানান প্রতিটি ছাত্রছাত্রী যেন বিচারপতিদের চেম্বার ভিজিট করেন। পাশাপাশি সকলের উদ্দেশ্যে বলেন, আমি মানব ধর্ম ও কর্মধর্মে বিশ্বাসী। শনিবার দুপুরে জলপাইগুড়ি ল কলেজে আসেন বিচারপতি পার্থসারথী সেন। এরপর দীর্ঘ সময় ধরে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন। মূল্যবান বক্তব্য রাখেন বিচারপতি। আমাদের মীর ব্যানার্জি যিনি আমাদের ট্যাক্স পড়াতেন, আমাদের কমল স্যার, আমি এদের প্রত্যেকের কিন্তু এখনো মনে রাখি। আমি উপদেশ দিচ্ছি না, কিন্তু আমার মনে হয় এইটা একটু আমাদের মাথায় রাখা উচিত যে মাস্টারমশাইদের কাছ থেকে শিখেছ, প্রফেশনে যাদের কাছ থেকে গুরু শিখেছ, হতে পারে তাদের পছন্দ না হতে পারে, তাদের নোট ঠিক হতে পারে না। আমি যখন অনেকটা সিনিয়র হচ্ছি, আমার বাবার সঙ্গে আমার অনেক বিষয়, আইনি বিষয়ে মতভেদ হতো। কেননা মতভেদ করবার মতো জায়গা আমি অ্যাচিভ করেছি। আমার বাবাকে বলতাম যে না, এই ল পয়েন্টে আর্গুমেন্ট করাটা ঠিক হবে না, কিন্তু তুমি এই পয়েন্টে ল পয়েন্টে ভাবো। আমার বাবা রেগে যেতেন, কেন তুই এটা বলছিস, কেন হবে না, দেখ। আমি তাকে বোঝাতাম, কখনো উনি অ্যাকসেপ্ট করতেন, কখনো করতেন না, কখনো আমি অ্যাকসেপ্ট করতাম, কখনো অ্যাকসেপ্ট করতাম না। এই ইন্টারেক্টিভ সেশনের মধ্যে দিয়েই আমরা কিন্তু বড় হয়েছি। এখন টেকনোলজি অনেক বড় হয়ে গেছে, ইউটিউবে প্রত্যেকটা কোর্টের সাবমিশন শোনা যায়। শুনুন, এই বড় বড় কাউন্সিলদের সাবমিশনটা শুনুন, বিকজ কিপ ইন মাইন্ড, এবং আমি সেটা ওপেন কোর্টে বিলি উইথ দি জাজেস, লার্ন ফ্রম দি লয়ার্স। ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খুদে ছাত্রছাত্রীদের নিয়ে। ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল শহর জুড়ে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। বাইরে থেকে আগত বিশিষ্ট মহারাজদের উপস্থিতিতে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আজ বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আশ্রম প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। 100 শতাধিক ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামীকাল বার্ষিক অনুষ্ঠানের শেষ দিন, আর এই শেষ দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সকলের জন্য প্রসাদ বিতরণ করা হবে। জলপাইগুড়িতে ফের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করল পুলিশ। শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড়ে অভিযান চালিয়ে একটি কন্টেনার থেকে এই সিগারেট উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আফসার আলী ও মুস্তাকিন আলী নামে 2 ব্যক্তিকে। এরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে আসাম এবং সেখান থেকেই এই সিগারেট পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সূত্রের খবর। এদিন 2টি কোম্পানির 750 ও 900টি বাক্স ভর্তি সিগারেট পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে।
আজ সন্ধ্যায় জলপাইগুড়ি মুহুরীপাড়ায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, যার ফলে সেই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আজ সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের মুহুরীপাড়া এলাকায় দুই ব্যক্তি ক্রেতা সেজে এসে এলাকার একটি দোকান থেকে কিছু জিনিস কেনার সময় সেই মহিলা দোকানদারের গলা থেকে 1 ভরির সোনার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এরপর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে থানায় খবর দেওয়া হয়। যদিও এই ধরনের ঘটনা বারবার ওই এলাকায় ঘটায়, প্রশ্ন উঠে যাচ্ছে মানুষের নিরাপত্তা নিয়ে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। আপনার চিন্তা হলো কিভাবে হলো? এই এখানে সিগারেট চাটছিল ছেলে দুটা, আমি সিগারেট দিতে গেলাম, ও ছেলেটা ওখানে বুট পরে উঠলো, এইভাবে করে আমি ধরছি, হাত ছুটতে চলে গেল। কি নিয়ে গেছে আপনার? গলায় সোনা? হ্যাঁ। কত ওজন হবে? 1 ভরি। 1 ভরি? সে কি ক্রেতা সাজে আসছিল? ভালো দোকানের ক্রেতা সাজে আসছিল, হ্যাঁ ভালো, মানে ভদ্র এরকম দেখতে। এটা একটা অবাক করা ঘটনা। অবাকই। ছোটটা কি পড়ে আছে? কি নাম আপনার? মিনতি পাল। হ্যাঁ? মিনতি পাল। মিনতি পাল। এই ধরনের ঘটনা এর আগেও ওনার স্বামীর ক্ষেত্রেও হয়েছিল। ওনার স্বামীও একা ছিলেন, তখনও একটা ছিনতাই করে হাত ছিনতাই করে অর্ধেকটা নিয়ে যায়, অর্ধেকটা রক্ষা পায়। কিন্তু এখানে ঠিক ওরা যখন সন্ধ্যার সময় কেউ থাকে না, ওরা দেখে এই অ্যাডিক্টেড ছেলেপিলেরাই এগুলি করে, মোটরসাইকেল নিয়ে কালো জামা কালো গেঞ্জি টেঞ্জি পরে এসে এগুলি নিয়ে চলে যায়। একটা সামান্য দোকানদারি করে যেটুকুন উপার্জন করে তাতে যদি এইভাবে সোনাটাটুকু বাড়ি নিজের সোনার যে দাম সেটুকুনি নিয়ে যায়, তাহলে মানুষের তো একটা নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। এই যে শহরে এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময় এই যে একটা নিরাপত্তা কি মনে হয়? এই সময়টা একটা নির্বাচনী সময়, তো প্রশাসনিক লেভেলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে, হ্যাঁ, নানা প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত, এই সুযোগটাই এরা নিচ্ছে আর কি। আর শহরে বহু জায়গায় এরকম এই ধরনের ঘটনা ঘটছে। কোনো বাড়ি থেকে সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছে, কোনো বাড়ি থেকে যা পাচ্ছে তা ভিতরে নিয়ে চলে যাচ্ছে। একদল শ্রেণী তৈরি হয়েছে এইগুলি করার জন্য। প্রশাসনের হস্তক্ষেপ আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যে এর সমাধান এটা করা উচিত, এবং যারা এই ছিনতাইকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে যার সোনা তার হাতে ফিরিয়ে দিক। আমরা এটাই আশা রাখি যে প্রশাসন উপযুক্ত একটা ব্যবস্থা নেবে। একটি গরুর জীবন বাঁচালো দমকল বাহিনী ও এলাকার বাসিন্দারা। শনিবার সকালে হঠাৎই একটি গরু হাইড্রেনের মধ্যে পড়ে যায়। এলাকার বাসিন্দারা সেই গরুটিকে ছটফট করতে দেখে তৎপর হয়ে ওঠেন এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল ও এলাকাবাসীদের সহযোগিতায় গরুর প্রাণ বাঁচল এদিন। জলপাইগুড়ি বেগুনটারি সংলগ্ন এলাকায় এই ঘটনা হয়েছে আজ সকালে। জানা গিয়েছে, দুটি গরু মারামারি করে হঠাৎ একটি গরু হাইড্রেনে পড়ে যায়। এরপর গরুটিকে ছটফট করতে দেখে এলাকাবাসীরা ছুটে আসেন। যেহেতু গরুটিকে একা ওঠানো সম্ভব হচ্ছিল না, তাই চারিদিকের লোকজন জড়ো করেন এবং দমকল বাহিনীকে তারা ফোন করেন। এরপর দমকল বাহিনী সঠিক সময়ে আসলে সকলে মিলে দড়ি দিয়ে গরুটিকে উদ্ধার করা হয়। এর ফলে একটি নিরীহ প্রাণী প্রাণে বাঁচল। কিভাবে উঠালো, কারা আসলো? দুটা গরু মারামারি করছে, করে একজন একজনকে ধাক্কা দিচ্ছে, যাওয়ার পরে এই নালাটার মধ্যে পড়ে যায়। তারপর কারা? তারপরে লোকাল যারা আছেন স্থানীয় মানুষ ওই দমকলকে ডাকে, ফায়ার ব্রিগেড নিচ্ছে এবং লোকাল লোকের সহযোগিতায় এখন মুক্ত গরু? হ্যাঁ হ্যাঁ। মালদার আমের আমদানি এখনো না হওয়াতে মাদ্রাজের গোলাপখাস আমের স্বাদেতেই মজেছেন জলপাইগুড়িবাসী। মালদার আম নাকি মাদ্রাজের আম, স্বাদে গন্ধে হার মানাবে কোনটা কাকে জানেন কি? এদিকে দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরেও গরমের পারদ চড়ছে। একে অন্যভাবে বললে বলা যায়, গ্রীষ্মকাল এসে গিয়েছে, এবার আম খাওয়ার পালা। গ্রীষ্মের সবচেয়ে লোভনীয় স্বাদ লুকিয়ে ফলের রাজা আমেই। কিন্তু গ্রীষ্ম পড়লেও লোভনীয় মালদার আমের দেখার নেই জলপাইগুড়ির বাজারে। পরিবর্তে বাজার ছেয়েছে মাদ্রাজের গোলাপখাস আমে।
আর তাই কিনতে ভিড় জলপাইগুড়িবাসীর। এখন প্রশ্ন, দুধের স্বাদ কি ঘোলে মিটবে? মালদার সুস্বাদু আমের সঙ্গে কি পাল্লা দিতে পেরেছে মাদ্রাজের গোলাপখাস আম? বিক্রেতাদের কথায় মালদার আম জলপাইগুড়ির বাজারে আসবে জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগে, তাই এখন আপাতত কোনো বাজারেই দেখা যাবে না মালদার আমের। এদিকে গরম পড়তেই আম খাওয়ার জন্য মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। চাহিদা মেটাতে অগত্যা বাজারে আমদানি হয়েছে মাদ্রাজের গোলাপখাস আমের। জলপাইগুড়ির বাজারেও চোখে পড়ল একই দৃশ্য, তবে স্বাদে গন্ধে নাকি একদম মালদার আমের মতোই। 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি করছে আমগুলি, বিক্রিও হচ্ছে দেদার। এই গোলাপখাস আমের একটি নিজস্ব বিশেষত্ব রয়েছে। গোলাপ ফুলের মতো মিষ্টি সুবাস থাকায় অনেকেই পছন্দ করেন এই গোলাপখাস আমকে। মিষ্টি সুবাসের পাশাপাশি স্বাদও বেশ মিষ্টি, গায়ে গোলাপ ফুলের মতো লালচে আভাও রয়েছে, তাই এখন গোলাপখাসেই মজেছে গোটা জলপাইগুড়িবাসী। গোলাপখাস 30 টাকা একটা। বছরের প্রথম আম দেখা গেল বাজারে। পূজার জন্য, মঙ্গলচন্ডী পূজার জন্য। দাম কি ঠিক আছে আমের? দাম কেমন আমের? দাম তো বেশি, তাও নিলাম একটা পূজার জন্য। আমার নাম সুপ্রভা, সুপ্রভা সিংহ। ম্যাডরাজের আম, এটা হচ্ছে গোলাপ খাট আছে, এটা হচ্ছে পার্পল ম্যান আছে। এটা ম্যাডরাজের, আপনার ম্যাডরাজ। না, মালদার আম এখন আসেনি, আপনার জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হবে মালদার আম। এই আম মালদার আমের মধ্যে তফাৎটা যে এখান থেকে কোয়ালিটি একই আসে, কোনোটার মধ্যে একটু ডিসপুট থাকে, কোনোটার মধ্যে ভালো থাকে খারাপ থাকে। এটাই মালদার আমে যেমন খারাপ থাকে ভালো থাকে, এটার মধ্যে খারাপ আছে ভালো আছে, স্বাদ একই হবে, আপনার মিষ্টি হবে আম। ওটা আর এটা আপনার বিক্রি হচ্ছে, গোলাপখাস বিক্রি হচ্ছে 250 টাকা, 200 টাকা, পার্কুমান বিক্রি হচ্ছে 200 টাকা, 180 টাকা কেজি। এই বছরের প্রথমটা এটাই হয়। হ্যাঁ, বিক্রি হচ্ছে তো, কালকে মোটামুটি ভালোই বিক্রি হয়েছে, আজকে মোটামুটি বিক্রি হচ্ছে। মঙ্গলচন্ডী আছে কালকে। এটা হচ্ছে আপনার পার্পল ম্যান আছে, আর এটা হচ্ছে গোলাপখাস আছে, দুটোই ম্যাডরাজের আম। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শহীদ পরিবারের পাশে সিআরপিএফ। মেয়ের বিয়ের জন্য 1.5 লক্ষ টাকার চেক তুলে দিল পরিবারের হাতে। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের ব্রহ্মতল পাড়ায়। আজ শহীদ সিআরপিএফ জওয়ান যোগেন্দ্রনাথ রায়ের মেয়ের বিয়ের জন্য এই অর্থরাশি সিআরপিএফের শিলিগুড়ি কেন্দ্রের তরফে তুলে দেওয়া হয়। এদিন সিআরপিএফের একটি টিম শহীদ যোগেন্দ্রনাথ বাবুর বাড়িতে আসেন। উল্লেখ্য, আগামীকাল রয়েছে মেয়ের বিয়ে। সিআরপিএফের তরফে জানানো হয়, প্রতিটি শহীদ পরিবারের মেয়ের বিয়ের জন্য 1.5 লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়ার নিয়ম রয়েছে। তাই এদিন আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে ওই অর্থরাশির চেক তুলে দেওয়া হয়। পরিবারের তরফে জানানো হয়, সিআরপিএফের এমন ব্যবহারে তারা অত্যন্ত খুশি। ডিপার্টমেন্ট থেকে সবসময় পরিবারের সাথে খোঁজ খবর রাখা হয়। উল্লেখ্য, সিআরপিএফের 1987 ব্যাচের যোগেন্দ্রনাথ রায় 1997 সালে আসামে জঙ্গিদের গুলিতে শহীদ হন। তার স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে রয়েছেন। ছেলের চাকরি আগেই হয়েছে। এদিন মেয়ের বিয়ে উপলক্ষে সিআরপিএফের আধিকারিকরা
শহীদের ব্রহ্মতল পাড়ার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। सर मैं जीसी सिलीगुड़ी ग्रुप सेंटर CRPF से आया हुआ हूँ, है ना। मेरे DI साहब पंकज कुमार साहब ने यहाँ भेजा है। हम लोग जो है CRP की तरफ से शहीद परिवार का बच्चे का मैरिज होता है तो उसका जो है हमारी तरफ से फाइनेंशियल असिस्टेंस दी जाती है, जो कि तकरीबन 1.5 लाख रुपए के करीब होता है। तो वही चेक देने आए हैं। इनका बच्ची का मैरिज कल है तो हम आज देने आए हैं चेक को। ये शहीद किधर पे हुआ था ये? सर ये जो शहीद हुए थे 97 में हुए थे शहीद, और 87 के अपॉइंटेड हैं, है ना। तो हर किसी की शहीद के ऐसा? हाँ जी, हाँ। हमारा क्या रूल है इसमें? क्या सर हमारा जो है सेंट्रल वेलफेयर फंड से जो है ना, हर शहीद परिवार को जो है उनके बच्चे की लड़की की शादी के लिए 1.5 लाख रुपए देने का प्रावधान है। उसका फाइनेंशियल कंडीशन अच्छा हो या बुरा हो? हाँ जी, उसका नहीं है। शहीद परिवार, शहीद परिवार बोला ना, शहीद परिवार के लिए देने के लिए। सर क्या नाम था उसका? वो जो अपना जोगिंदर है ना, जोगिंदर राय। आपका नाम क्या है? मेरा नाम राजेंद्र मोहन, एस्टेट कमांडेंट, GC सिलीगुड़ी से आया हूँ मैं सर। রাজেন্দ্র মোহন। আমার বাবা CRPF-এ চাকরি করতো, তো 97-এ আসামে শহীদ হয়ে গেছিলেন। তো কালকে আমার বোনের বিয়ে, তো CRPF যে ক্যাম্প আছে আমাদের শিলিগুড়িতে, তো বলছিলাম যে বোনের জন্য কিছু হেল্প করার জন্য, ওই জন্যই আজকে আসছেন ওনারা, মানে ওই চেক দিতে আমাদের। কেমন লাগছে এরকম একটা বিষয়? না খুব ভালো ওনাদের, হ্যাঁ সবসময় আমাদের খবর নেয় যে কোনো প্রবলেমে পরিস্থিতি। কোন জায়গাটা বাড়ি আপনার, মানে কোথায় আপনার এই জায়গাটা? আমার বাড়ি হচ্ছে ব্রহ্মতল পাড়া, পিলখানা কলোনির সামনে। বাবা কবে মারা গিয়েছে? তারপরে পরিবারে কে কে রয়েছে? আমি, মা আর আমার বোন। আর বাবার চাকরিটা আমি করছি এখন। তুমি এখন কোথায় রয়েছে? মণিপুরে গেছি, 87 ব্যাটালিয়ন। কিন্তু বোনের বিয়ের জন্য ছুটিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোনের বিয়েতে ছুটিতে। হ্যাঁ, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম একটা ভূমিকা, তুমিও তো CRPF ডিপার্টমেন্টে রয়েছে, হ্যাঁ, কীভাবে দেখছো, কতটা ভালো লাগছে? না খুবই ভালো লাগছে যে সবসময় আমাদের হেল্প করে, আমাদের সবসময় ডাকলে যে কোনো পরিস্থিতি হোক, তো ওই জন্যই আর কি খুব ভালো লাগছে আসলে। কী নাম বললো? আমার নাম নবীন রায়। তুমি কত বছর হলো চাকরি করছো? 2 বছর 4 মাস হবে। একসঙ্গে 4টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় মৃত্যু হয়েছে বাইক চালকের। এদিন কোচবিহারের ডাওয়াগুড়িতে পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, ডাওয়াগুড়ি কদমতলা 17 নম্বর জাতীয় সড়কে একটি বাইকের সঙ্গে 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ক্ষতি হয় 4 চাকা গাড়িটিরও। ঘটনায় একই সাথে টোটো এবং ডাম্পারেরও দুর্ঘটনার কবলে পড়ে বলে সূত্রের খবর। ঘটনার গুরুতর আহত হন বাইক চালক। একই সঙ্গে ওই 4 চাকা গাড়ির চালকও আহত হন। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় মৃত্যু হয়েছে মারুগঞ্জের বাসিন্দা ওই বাইক আরোহীর। সূত্রের খবর, বহু শখে কেনা নতুন বাইকটির নাম্বার প্লেট লাগিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি, কিন্তু তার মধ্যেই ঘটে এই দুর্ঘটনা। বিশাল ধুম করে একটা আওয়াজ হলো, হ্যাঁ আসলাম, আইসে দেখি এই গাড়ির সামনে বাইক। মানে কি তারপরে কি শুনলেন? দেখলাম লোকটা এখানে পড়ে আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আর ওনাদের তো আমি ওই যে 2 গাড়ি থেকে একটা মহিলা ছিল আর পুরুষ ছিল বয়স্ক, ওনার 2 জনকে বাইক করে ওই বাড়িতে নিয়ে গেছে। পরে আবার এই ড্রাইভারই ওই ওনাকে ওই যে ওনার অবস্থা কেমন দেখছিলেন? ওনার অবস্থা বেশি একটা ভালো না। উনি কিসে ছিলেন? হ্যাঁ উনি বাইকে ছিলেন। সেই বাইক কিছু বলতে পারছিলেন উনি? কিছু বলতে পারছিলেন উনি বাইকে? না, ওনার কোনো সেন্সই নেই। কোথায় কোথায় লেগেছিল দেখেছিলেন? দেখলাম যে এইভাবে পড়ে আছে, মাথায় এখানে হাঁটু ভাঁজ করা ছিল দুইটাই। সেন্স ছিল তখনও আর কি? না কোনো রকম হয়তো আছে। হেলমেট ছিল, হেলমেটটা মানে পরে ছিল আস্তা, মনে হয় হেলমেট পরে নাই। আমার তো হেলমেটটা হয়তো বাইরে ঝুলে রাখছিল তাহলে, কারণ হেলমেট পরলে সহজে খুলবে না। হেলমেট এটা থাকলে খুলবে না। মানে তারপর দাদা কি তারপর এসে কি শুনলেন যে গাড়িটা কোন গাড়ি কোন দিক থেকে যাচ্ছিল? মানে আমি বললাম না বিশাল একটা আওয়াজ শুনলাম, হ্যাঁ 2 গাড়ি মানে মুখামুখি না। তারপর আইসা দেখি দৌড়ে আইসা দেখি এইভাবে গাড়ি
মানে এনারা যাচ্ছিল সুবর্ণগঞ্জ থেকে আসতেছিল কোচবিহারের দিকে 4 চাকাটা, আর যেটা বাইক এলা সম্ভবত এইদিকে যাচ্ছিল। বলতে পারি না, দেখি না, কিভাবে, হ্যাঁ সেটাই শোনা গেল। আর ডাম্পারটা কোন দিকে দেখছিলেন? আমি দেখি নাই তো। আর ডাম্পারটা বললাম যে শব্দ হয়েছে বাড়ি থেকে, আপনি এসে আর ডাম্পার দেখতে পাননি, তাই তো? বেশ বেশ। আপনার নামটা দাদা? আমার নাম মিন্টু নারায়ণ। প্রচণ্ড রোদে ব্যাপকভাবে প্রভাব পড়েছে ভুট্টা চাষে, ক্ষতির সম্মুখীন চাষিরা। এই চিত্র মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাকুয়াপাড়া এবং জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকার। কয়েকদিন থেকেই তাপপ্রবাহের কারণে নষ্ট হয়ে যেতে বসেছে আবাদি ফসল এবং ঝলসে যাচ্ছে ভুট্টা গাছ বলে জানান চাষিরা। তাদের বক্তব্য, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ফল আসা ভুট্টা গাছগুলি। কৃত্রিম উপায়ে জলসেচ করে ভুট্টার স্বাভাবিক অবস্থা ফেরানো যাচ্ছে না। রোদে পুড়ে ঝলসে গেছে ভুট্টা গাছ, তাই তারা সরকারের কাছে সাহায্যের আবেদন রাখছেন। গাছ কেন, আমাদের এই যে অশসা যা আছে, পাট বা হাইব্রিড লঙ্কা সব মরে যাচ্ছে। এই অবস্থায় থাকলে তো এইগুলোর ফলন আর ভালো হবে না। না, এগুলো তো এইভাবে থাকলে তো মরে যাবে। বলছিলাম কি বলবেন সরকারের কাছে, কি আর্থিক সাহায্য? সরকারের কাছে আবেদন করি বলে আমাদের কিছু সাহায্য করুন। আমাদের এগুলা সাহায্য না করলে আমরা কি করে চলবো? আমাদের তো চলার কায়দা নাই। আচ্ছা, বলছিলাম বৃষ্টি কি খুব শীঘ্রই আসবে কি মনে হচ্ছে? তো সম্ভব না, বৃষ্টি তো আসেই না। বৃষ্টি আসলে তো আমাদের তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যেত। আচ্ছা, কিন্তু বৃষ্টি হচ্ছে না দেখে আমাদের ক্ষেত মরে যাচ্ছে। বৃষ্টি দিয়েও আমরা, জল দিয়েও আমরা পাত্তা পাচ্ছি না, জল দিয়েও মরে যাচ্ছে। কি নাম কাকা আপনার? দেবারু রায়। জলপাইগুড়িতে তিস্তাবুড়ির পুজো অনুষ্ঠিত হলো শনিবার। এদিন জলপাইগুড়ি শহরের অদূরে গন্ডারমোড় এলাকায় করলা নদীর ঘাটে রাজবংশী সম্প্রদায়ের মহিলারা সাড়ম্বরে তিস্তাবুড়ির পুজোর আয়োজন করেন। এলাকার মহিলারা এদিন ধাপে ধাপে করলার ঘাটে উপস্থিত হন। সংসারে সুখ সমৃদ্ধি লাভ ও সকলের সুস্থতা কামনার উদ্দেশ্যেই এই পুজোর আয়োজন বলে জানান উপস্থিত মহিলারা। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে পুজো সম্পন্ন করা হয়। পুজোকে কেন্দ্র করে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলা গাছ দিয়ে সুসজ্জিত ভেলা তৈরি করা হয়। সেই ভেলায় তিস্তাবুড়িকে প্রতিষ্ঠা করা হয়। ভক্তরা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে এদিন তিস্তাবুড়ির পুজো সারেন। পুজোর শেষে করলা নদীতে কলা গাছের তৈরি ভেলা ভাসিয়ে দেওয়া হয়। পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। পরে নিজেরাও শিশুদের নিয়ে মাঠে বসে প্রসাদ নিজেদের মধ্যে ভাগ করে নেন। ঐতিহ্যের এই পুজো দীর্ঘদিন ধরে তারা করে আসছেন। প্রতি বছর বৈশাখ মাসে এই সময় আয়োজন করা হয় তিস্তাবুড়ির পুজোর। ভবিষ্যতেও তারা এই পরম্পরা ঐতিহ্য বজায় রাখবেন বলে জানান উপস্থিত ভক্তরা। আমার নাম মায়া রায়। আজকে কতজন মিলে এখানে উপস্থিত হয়েছে? এখানে 20-22 জন। প্রতি বছর কি এখানে? প্রতি বছর বৈশাখ মাসে করি। এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। আমরা এই নানা রকম খরা, ঝড় বৃষ্টি, বাচ্চাদের হাম পক্স, নানা রকম যে পরিবারে হয়, এই সবের জন্য আমরা তিস্তাবুড়ির পূজা প্রতি বছর করি। মানত করি মাকে, যাতে আগামী বছর সুস্থ থাকি, আবার করতে পারি, সবাই মিলে আনন্দ করতে পারি। কি কি সরঞ্জাম থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে কি ফলমূল দিয়েই পূজা করি। কোন জায়গাটা আজকে করছেন? এটা হচ্ছে গন্ডারমোড়, জলপাইগুড়ি। কি আজকে করছেন কোন জায়গায়? আজকে আমরা এটাকে গন্ডারমোড় জায়গা বলে, এখানে আমরা প্রতি বছরে বুড়া এখানটায় বাসাই। আমাদের এটা হিন্দু মতে এটাকে বুড়িমার পূজা বলে। আমরা নানা রকম রোগ ব্যাধি, ঝড় এই সমস্ত কামনার জন্য প্রার্থনা করি, যার জন্য আমাদের এই পূজাটা এখানে করতে হয়। আমরা করি প্রতি বছরই। হ্যাঁ, এটা বুড়ি পূজাই বলে। এটা নিয়ম, এটা আমাদের পূর্বপুরুষ বংশ, এটা নিয়মটা। আর এটা আমাদের বিভিন্ন রকম বাড়ির সংসার সুস্থ সবল রাখা, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বাস করি। আর এখন নানা রকম রোগ ব্যাধি, তার জন্য এখানটায় কামনা করি যাতে সবাইকে ভালো রাখে। কি পদ্ধতিতে পুজোটা করলেন? কি কি রয়েছে এখানে? এখানে আমাদের কলার আগে ভেড়া বানাইতে লাগে। এটাই এই পূজাটা করতে গেলে কলার ভেড়াই লাগে। তারপরে যা হয় ফলমূল, দই, বাতাসা, যা এগুলা তো দিতেই লাগবে। তারপরে এটাকে কি করছেন? তারপরে এখন আমরা কি করব, এখানে পূজা সভা দেওয়া হলে আমরা নদীতে গিয়ে ভাসাবো ভেড়াটা। এটা তো তিস্তাবুড়ি পুজো, কিন্তু করলা নদীতে করছেন কেন? করলা নদী করছে, এখানে নদী পাইছি কাছে, তাই অনেকের যাদের যে সীমানা এলাকার মধ্যে কোনো নদী নাই তারা পুকুরেই দেয়। আমরা পুকুরেও দিতে পারি, তা আমাদের আশেপাশে কোনো পুকুর নেই, যার জন্য আমরা এই করলায় আইনেই ভাসাই।
এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। শনিবার সকাল থেকেই জলপাইগুড়িতে আকাশ মেঘলা। তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলল মানুষদের। সপ্তাহের শেষের একদিন আগেই আকাশের মুখ ভার। যদিও কিছুটা হলেও গরমের হাত থেকে রেহাই পেয়েছে জলপাইগুড়িবাসী, কারণ সকাল থেকেই রোদের দেখা না মেলায় কিছুটা হলেও গরম কমেছে। প্রকৃতির অন্য রূপ দেখা গিয়েছিল এই দিন। আজকের সকালে রাস্তাঘাটে লোকজনও কম ছিল। রোদের হাত থেকে মনে হয় আজকের দিনটা কিছুটা হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। খবরের জেরে অবশেষে পানীয় জল পাওয়া শুরু করল মেটলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবাড়ি 19 নম্বর লাইন এলাকার মানুষেরা। এতে খুশি হলেও স্থায়ী ট্যাপ কলের মাধ্যমে জল প্রদানের আবেদন বাসিন্দাদের। জলপাইগুড়ি সদর ব্লকের ব্রহ্মতাল পাড়ার শহীদ জওয়ান যোগেন্দ্রনাথ রায়ের মেয়ের বিয়ের জন্য পরিবারের পাশে দাঁড়ালো সিআরপিএফ। সিআরপিএফ এর শিলিগুড়ি কেন্দ্রের তরফে 1.5 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো পরিবারের হাতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।